বিসিবির কোভিড প্রোটোকলে মুগ্ধ উইন্ডিজ কোচ সিমন্স। নিয়মিত ক্রিকেটাররা কেন এলেন না বাংলাদেশ সফরে, এমন প্রশ্ন এড়িয়ে গেছেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। সাকিব ফিরে আসায় সাহস বেড়েছে সতীর্থদের, বলছেন সাইফুদ্দিন। ওয়ানডে সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তাসকিন, সময় লাগবে ইমনের। একাধিক ক্রিকেটার ইনজুরিতে পড়ায় ব্রিসবেন টেস্টের একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে ভারত। আমিরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তানের কোচ মিসবাহ। বুধবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরার মুখোমুখি হবে বারিধারা। এখনো সমাধান হয়নি আসরের ভেন্যু জটিলতার। এবং করোনা ভাইরাসের কারণে আবারও বিতর্কের মুখে টোকিও অলিম্পিক্স। ভ্যাকসিন নিয়ে আপত্তি খোদ জাপানের বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম, খেলার সময় সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কোভিড প্রোটোকলে মুগ্ধ উইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স। করোনার অজুহাতে কেন দলের তারকা ক্রিকেটাররা সফরে এলো না, এই প্রশ্ন এড়িয়ে গেছেন ক্যারিবিয়ান কোচ। ঘরের মাটিতে টাইগাররাই ফেভারিট মানছেন তিনি, তবে অভিজ্ঞ সদস্য না থাকলেও তারুণ্যের শক্তি নিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় আদায় করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। আগেও বহুবার আসা হয়েছে, তবে বাংলার মাটিতে এবারের আশাটা বিশেষের চেয়েও বেশি কিছু। করোনার অনাকাঙ্ক্ষিত বিরতির পর প্রথমবার আন্তর্জাতিক সার্কিটে ফিরছে টাইগাররা। ঢাকায় পৌঁছে ক্যারিবিয়ানরা আছেন 3 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। সফরের প্রথম প্রেস কনফারেন্সটা তাই নিউ নর্মালের নিয়মেই সারল অতিথিরা। এই দলটার তারকা ক্রিকেটারদের বড় একটা অংশ বাংলাদেশের কোভিড পরিস্থিতির দোহাই দিয়ে নাম প্রত্যাহার করেছেন সফর থেকে। তাতে আপত্তি নেই, তবে আক্ষেপটা বাড়ে যখন টি10 কিংবা বিগ ব্যাশে দেখা যায় সেই ক্রিকেটারদেরই। মহামারীতে বায়াবাবলে খেলা অভিজ্ঞতম দলটা বিসিবির কোভিড প্রোটোকল নিয়ে সন্তুষ্টির কথা জানালেও দেননি পোলার্ড পুরানদের বক্তব্যের কোনো যথার্থ ব্যাখ্যা। এখানকার কোভিড প্রোটোকল সন্তোষজনক। ইংল্যান্ড, নিউজিল্যান্ডেও আমরা খেলে এসেছি। সব জায়গায় এই নিয়মগুলো প্রায় একই ধরনের। আর কোনো ক্রিকেটার আসতে না চাওয়ার সিদ্ধান্ত তার ব্যক্তিগত। এটা ঠিক নাকি ভুল সেই ব্যাখ্যা আমার দেয়া উচিত হবে না। উইন্ডিজ কোচের পরের বক্তব্য নিশ্চয়ই মনে ধরবে টাইগার ভক্তদের। ঘরের মাটিতে সাকিব তামিমদেরই ফেভারিট মানছেন ফিল সিমন্স, তবে তরুণদের ব্যাটালিয়ন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত তার দল। ক্রিকেটের সব দলই নিজেদের মাটিতে দারুণ খেলে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। তাদের বেশ কয়েকজন বিশ্বমানের অভিজ্ঞ ক্রিকেটার আছে, তবে তারুণ্যের একটা ক্ষুধা থাকে। দলে কারা আছে সেটা মুখ্য নয়, মাঠে তাদের পারফরমেন্স আর মনোভাবটাই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামব। নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় কোভিড পরীক্ষায় নেগেটিভ আসলে শুক্রবার হোম অফ ক্রিকেটে অনুশীলনে নামবে ক্যারিবিয়ানরা। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ। বাংলাদেশে আসার পর ওয়েস্ট ইন্ডিজ দলের করা প্রথম কোভিড টেস্টে সবার ফলাফল নেগেটিভ এসেছে। গেল রোববার বাংলাদেশে এসেছে উইন্ডিজ ক্রিকেট দল। দেশে আসার পর থেকেই তারা আছেন কোয়ারেন্টিনে। 3 দিনের ব্যবধানে 2 বার কোভিড টেস্ট হওয়ার কথা দলের সব সদস্যের, যে কারণে এখনও তারা কোয়ারেন্টিনে আছেন। সোমবার হয়েছে তাদের প্রথম দফার কোভিড টেস্ট। ক্রিকেটার, স্টাফ ও দলের সব সদস্য মিলে 47 জনের সবারই নেগেটিভ রেজাল্ট এসেছে। বুধবার দ্বিতীয় দফায় কোভিড টেস্ট হবে ক্যারিবিয়ানদের। সেখানে সবার ফলাফল নেগেটিভ আসলে তারা পাবে মাঠে নামার অনুমতি। বিসিবি প্রদত্ত সফর বৃত্তান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করার কথা ক্যারিবিয়ানদের। তবে বিসিবি সূত্রে জানা গেছে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার থেকে অনুশীলন শুরু করবে উইন্ডিজ দল। ওয়ানডে সিরিজের আগে আগামী 18 জানুয়ারি তারা খেলবে একমাত্র প্রস্তুতি ম্যাচ। জাতীয় দলে সাকিবের ফিরে আসাটা সাহস দিচ্ছে সতীর্থদের। 1 বছর পর বিশ্বসেরা ফেরায় আলাদা উচ্ছ্বাস কাজ করছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনেরও। উইন্ডিজ সিরিজের আগে ফিট হওয়ায় স্বস্তি থাকলেও পেসার হিসেবে দলে জায়গা পেতে হচ্ছে তুমুল প্রতিযোগিতা। সেই চ্যালেঞ্জ নিচ্ছেন সাইফ। অনুশীলন ম্যাচ দিয়েই সেরে নিতে চান ক্যারিবিয়ান সিরিজের প্রস্তুতি। সাকিব ফিরে আসায় যেন প্রাণ ফিরে এসেছে দলে। তার উপস্থিতি সতীর্থদের দেয় সাহস। ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ফিরছেন সাকিবও, এ যেন ডাবল বোনাস। যে আনন্দ ছুঁয়ে যাচ্ছে সতীর্থদেরও। সবসময় জাতীয় দলের হয়ে খেলা, নিজেকে পরিণত করা, আসলে এটা অন্যরকম গর্বের বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মাঝে সাকিব ভাই প্রায় 1 বছর পর ফিরে আসছে, যার কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে হোম সিরিজ, এই জন্য আরও বেশি
উদ্দীপনা যোগাচ্ছে আমাদের। জাতীয় দলে অভিষেকের পর থেকেই ইনজুরি সাইফের নিত্যসঙ্গী। বঙ্গবন্ধু টি-20 কাপের শুরুতেও পেয়েছিলেন চোট, যার কারণে তার টুর্নামেন্ট হয়েছে সংকুচিত। তবে শেষ দিকে ফিরেছেন মাঠে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে শতভাগ ফিট হবেন কিনা নিজের মধ্যেও ছিল সংশয়, তবে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ায় অনেকটা নির্ভর সাইফ। খুব টেনশন ছিলাম সিরিজের আগে আসলে রিকভারি করে উঠতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে আমাকে বাজিদ ভাই। লাস্ট কয়েকটা দিন শাওন ভাই ছিল আমাদের ফিজিও, উনি আমাকে খুব হেল্প করছে। ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী লাস্ট কয়েকদিন কাজ করলাম, রিহেব করলাম, হার্ড এসল ট্রাই করলাম। বাট আলহামদুলিল্লাহ ওভারঅল সব মিলিয়ে ভালো। ফিটনেস নিয়ে চিন্তা না থাকলেও আছে অন্য ভাবনা। করোনাকালে হওয়া 2 টুর্নামেন্টে পারফরমেন্স দিয়ে পেসাররা আদায় করে নিয়েছেন প্রশংসা। শরীফুল, হাসান মাহমুদদের মতো নতুনরা কড়া নাড়ছে দলে। মোস্তাফিজ, রুবেল, আলামিনরাও আছেন সেরা ফর্মে। তাই দলে জায়গা করে নেওয়ার এই লড়াইটাও বেশ উপভোগ করছেন সাইফ। নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রেখেই কাজ করছেন উইন্ডিজ সিরিজ নিয়ে। বঙ্গবন্ধু সিরিজ এবং প্রেসিডেন্ট কাপে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। তো যার কারণে আমাদের জন্য এই জায়গাটা খুব কম্পিটিশন। দলে সুযোগ পাওয়া বা বেস্টের সুযোগ পাওয়া, এই জন্য আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। তো বাকিটা আল্লাহর হাতে। তারপর সব মিলিয়ে ওভারঅল খুব এনজয় করতেছি সেশনগুলো। সামনে আরও কয়েকদিন সুযোগ পাবো প্র্যাকটিস করার, ইভেন আমাদের প্র্যাকটিস ম্যাচও আছে। তো সব মিলিয়ে আমরা প্রিপেয়ার নিচ্ছি এই প্র্যাকটিস সেশনগুলো থেকে। নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সাইফুদ্দিন। তাই শুধু বোলিং না, ব্যাটিংয়ে উন্নতি আনতেও কাজ করে যাচ্ছেন আলাদাভাবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। টাইগার ভক্তদের জন্য সুখবর, ওয়ানডে সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাবেন পেসার তাসকিন আহমেদ, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে কপাল পুড়েছে ইমনের। প্রাথমিক স্কোয়াডে থাকা এই ব্যাটসম্যানকে বিশ্রামে থাকতে হবে আরও সপ্তাহখানেক। আপাতত জাতীয় দলে খেলতে তাকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। তাসকিন আহমেদ ভাগ্যকে দুষতেই পারেন। ক্যারিয়ার বেশি দিনের নয়, কিন্তু মাঠের চেয়ে মাঠের বাইরেই তাকে থাকতে হয়েছে বেশি। যখনই ফেরার জন্য নিজেকে প্রস্তুত করেছেন, ইনজুরি আঘাত এনেছে। সম্প্রতি ঘরোয়া 2টি টুর্নামেন্টে খেলেছেন। 14 ম্যাচে পেয়েছেন সমান 14 উইকেট। সংখ্যাটা নজর কাড়া না হলেও পুরনো তাসকিনের ঝলক দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে স্কোয়াডের জন্য ছিলেন বিবেচনায়। নেটেও তুলছিলেন গতির ঝড়, কিন্তু আবারও তার ফেরার সংগ্রামে ছেদ পড়ল। নেটে বল ধরতে গিয়ে পেয়েছেন চোট, হাতে পড়েছে সেলাই। প্রায় 3 বছর পর তার জাতীয় দলে ফেরার স্বপ্নটা ধাক্কা খেয়েছে। তবে বিসিবির চিকিৎসক দিয়েছেন আশা, চোট পেলেও সেটা গুরুতর নয়। ওয়ানডে সিরিজের আগেই ফিরবেন অনুশীলনে। খুবই সুপারফিশিয়াল ইনজুরি, একেবারে ডিপ না। তো যেহেতু ডিপ না, অনলি স্কিনে স্টিচ করেছে, এটা 5-7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আশা। তবে ওয়ানডে সিরিজের জন্য তাসকিন বিবেচনায় থাকবেন কিনা উঠেছে সে প্রশ্ন। 2 প্রস্তুতি ম্যাচ দেখে ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াড দেওয়ার কথা নির্বাচকদের। চোটের জন্য প্রস্তুতি ম্যাচ দুটো খেলতে পারবেন না তাসকিন। সেক্ষেত্রে তাকে ওয়ানডে স্কোয়াডে দেখা যাবে কিনা সে নিয়েও আছে সংশয়। কারণ স্কোয়াডে এরই মধ্যে আছেন মোস্তাফিজ, সাইফুদ্দিন, রুবেল, শরীফুল, হাসান মাহমুদরা। এদিকে বঙ্গবন্ধু টি-20 কাপে সেঞ্চুরি হাঁকিয়ে জাতীয় দলের পথ খুলে যায় পারভেজ হোসেন ইমনের। তবে পুরনো চোটে আবারও ব্যথা অনুভব করায় আপাতত ক্যাম্পে নেই এই ব্যাটসম্যান। ইমন 1 সপ্তাহের জন্য কমপ্লিট রেস্ট। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। হুটহাট ইনজুরিতে পড়তে পারেন অনেকেই, তাই ফিটনেসের দিকে বাড়তি নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গেম প্ল্যান নিয়ে ভিন্ন মত ক্রিকেট বিশ্লেষকদের। ক্যারিবিয়ানদের ঘায়েল করতে স্পিন নির্ভর দল গড়ার বিকল্প নেই বলছেন সাবেক গ্রেট স্পিনার মোহাম্মদ রফিক। তবে ভিন্ন কথা পেসার ডলার মাহমুদের। বোলিংয়ে ভালো করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে উইন্ডিজদের বিপক্ষে পেস নির্ভর দল গড়ার পরামর্শ এই ক্রিকেটারের। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডিউ ফ্যাক্টর খুব একটা ভাবাচ্ছে না বাংলাদেশকে। সিরিজের সবগুলো ম্যাচ হবে দিনে, শিশিরের সমস্যা খুব একটা ভোগাবে না দু দলকে। প্রশ্ন হচ্ছে মিরপুরের উইকেটে কী ধরনের বোলিং করতে হবে বাংলাদেশকে। উইন্ডিজরা বিধ্বংসী, গতি দিয়ে কাবু করা যায় না তাদেরকে। পেস খেলে খেলে ওরা অভ্যস্ত। তাদের ঘায়েল করার মোক্ষম অস্ত্র হচ্ছে স্পিন। স্পটলাইটটাই সাকিব তাইজুলের দিকে। খেলার সুযোগ হতে পারে নাসুম আহমেদ, মেহেদী হাসানদেরও। উইন্ডিজদের বিপক্ষে এগিয়ে থাকতে স্পিন নির্ভর দল গড়ার পরামর্শ সাবেক গ্রেট স্পিনার মোহাম্মদ রফিকের। ওয়েস্ট ইন্ডিজ বলতেই কিন্তু ওরা ফাস্ট বলার, কারণ ওরা ফাস্ট বল খেলে অভ্যস্ত। ওদের কিন্তু ন্যাচারাল স্পিনার অত তৈরি হয় না। ওরা কিন্তু ফাস্ট বলের দিক দিয়ে অনেক আগ্রহী আছে এবং অনেক কিছু এগিয়ে আছে এইটা। বাট আমি মনে করি যদি স্পিনার না করে বা যদি বাংলাদেশ ওইরকম দলটা না করে, তা আমি মনে করি এটা বিগ ট্রাবল পড়বে। তবে ভিন্ন মন্তব্য সাবেক পেসার ডলার মাহমুদের। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পেস নির্ভর দল এখন না গড়লে কখন?
দেশের মাটিতে উইন্ডিজই সেটা নিরীক্ষার উপযুক্ত প্রতিপক্ষ। এই কালচার কবে থেকে শুরু হবে? যদি মানে হোম কন্ডিশনে ঠিক আছে, কন্ডিশন আমরা ইউজ করলাম, কিন্তু আলটিমেটলি আপনি যখন দেশের বাইরে যাবেন, ইন্ডিয়াতে খেলতে গেলেও সিমিলার হবে। এই ধরনের উইকেটে আপনার পেস বোলার কীভাবে উইকেট বের করতে হবে, আপনি যদি না খেলেন তো সেইটা আসলে বুঝতে পারবেন না আসলে কোন জায়গায় আছে আমাদের পেস বোলাররা। একটু ডিফারেন্ট যদি পেস বোলার সহায়ক হয়, সেখানে স্পিনাররা উইকেট বের করতে পারে কিনা সেটা একটু আমার মনে হয় দেখে নিলে ভালো হয়। ওয়ানডেতে কোনো রানই উইন্ডিজদের টপকানো অসম্ভব নয়। রানের লাগাম যারা টানবেন সেই বোলারদের চূড়ান্ত তালিকা জানা যাবে 16 জানুয়ারি। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। 2023 ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে হাই পারফরম্যান্স ইউনিট বা এইচপি দলকে গড়ে তোলা হচ্ছে, যাতে করে পরবর্তী বিশ্বকাপে আন্তর্জাতিক মঞ্চের জন্য পরিণত ক্রিকেটারের সার্ভিস পায় বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন এইচপির চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। এদিকে জুন জুলাইয়ে বাংলাদেশ এইচপি দলের ইংল্যান্ড সফরের পরিকল্পনা করছেন দুর্জয়। তার আগে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনাও রয়েছে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর 2019 ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন দেখেছিল বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা। স্বপ্ন জয়ের খুব কাছে গিয়েও হয়নি। টাইগারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর ভারতে। পার্শ্ববর্তী দেশটির সাথে উইকেট আর কন্ডিশনের মিল আছে অনেক, তাই 2023 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের স্বপ্নের পরিধি বেড়েছে বহুগুণ। এখনও হাতে সময় আছে প্রায় 3 বছর। তার আগে এইচপি দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারদের 2023 বিশ্বকাপ মঞ্চের জন্য প্রস্তুত করতে চাইছেন দুর্জয়। একটা ইয়াং প্লেয়ার একেবারে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যদি তার ব্যাকগ্রাউন্ডে 20-30টা ওডিআই থাকে বা টি20 থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার অন অ্যান্ড অফ খেলার অভিজ্ঞতা নিয়ে যদি আমরা ওয়ার্ল্ড কাপে যাই, ওই প্লেয়ারের কিন্তু ভালো করার স্কোপ আরও বেশি থাকবে। সো পাইপলাইনটাকেও তো তাদেরকে রেডি করার পলিসিতে রাখতে হবে। গেল সেপ্টেম্বরে স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর আবারও এপ্রিলে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বিসিবি জোর চেষ্টা চালাচ্ছে জুন জুলাইয়ে ইংল্যান্ড সফরের। ইংল্যান্ডের দিকে আমাদের একটা প্ল্যান আছে যে ওখানে যদি কোনো কাউন্টি টিমের সঙ্গে আমরা সিরিজ খেলতে হবে, ওইটা কোয়ালিটি ভালো কোয়ালিটি হয়। ইভেন কাউন্টির যদি এ টিমও পাই, সেটারও স্ট্যান্ডার্ড অনেক ভালো থাকে। সো ওই ধরনের সিরিজ আমাদের যাওয়ার প্ল্যান আছে। ব্যাটিংয়ে আমাদের লোকাল একজন আছে, বাট যদি আমরা সেই ধরনের স্কোপ পাই, আমরা ওভারসিজ কাউকে হয়তো কনসালটেন্ট হিসাবে সে আমাদের সঙ্গে কাজ করবে। এদিকে সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে 5টি ওয়ানডে, 3টি টি20 আর একটি 4 দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ডের এইচপি দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবলের খবর। বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ফেডারেশন কাপের মতো স্বাস্থ্যবিধি মেনে বিপিএলেও স্বল্প সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বাফুফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচগুলো এবার 4টি ভেন্যুতে আয়োজন করা হবে। 2018-19 মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। গেল মৌসুমেও শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্তভাবে এগোচ্ছিল বসুন্ধরার রাজারা, কিন্তু বাঁধ সেধেছে করোনা, মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। এই মৌসুমে সে আক্ষেপ ঘোচাতে চায় অস্কার ব্রুজনের দল। মাত্রই ফেডারেশন কাপে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা। ল্যাটিন ম্যাজিকে প্রতিটি ম্যাচেই সমর্থকদের মন ভরিয়েছে ব্রুজনের দল। দাপট দেখিয়েছেন আর্জেন্টাইন রাউল বেসারা ও ব্রাজিলিয়ান রবসন রবিনিও। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করেছেন দেশিরাও। সব মিলিয়ে তারকায় ঠাসা এক দল কিংস। ভারসাম্যপূর্ণ এই দল নিয়ে লিগেও চমক দেখাতে চায় তারা। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে বসুন্ধরা পেয়েছে উত্তর বারিধারাকে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল জাহিদুর রহমানের দল। বসুন্ধরার তুলনায় দলীয় শক্তিতে পিছিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে সেরাটা দিয়েই নিজেদের প্রমাণ করতে চায় বারিধারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগেও কাটেনি ভেন্যু জটিলতা। বাফুফে দাবি করছে এরই মধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে আর্চারি ফেডারেশনের সঙ্গে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এখনও পর্যন্ত ফেডারেশন থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ফুটবলের জন্য ন্যূনতম সুযোগ সুবিধা নেই এমন একটি স্টেডিয়ামে কিভাবে ম্যাচ আয়োজন করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন চপল। এদিকে মাঠ বাঁচাতে আকুতি জানিয়েছেন আর্চাররা। করোনায় গেল বছর মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ। অপেক্ষার হচ্ছে অবসান। তবে লিগ শুরুর আগেও কাটেনি ভেন্যু জটিলতা। এবার বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ মোট 4টি ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা বাফুফের।
সমস্যা দেখা দেয় টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম নিয়ে। অলিম্পিক সামনে রেখে আর্চারির ক্যাম্প চলার কারণে কোনোভাবেই বাফুফেকে স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে দিতে নারাজ আর্চারি ফেডারেশন। সমস্যার সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদ বলছে সমন্বয় করে খেলা পরিচালনার জন্য। এ নিয়ে দুপক্ষকেই দেয়া হয়েছে চিঠি। বিপিএল শুরুর আগে বাফুফের সাধারণ সম্পাদক দাবি করলেন এর মধ্যে নাকি দুপক্ষের সমঝোতায় হয়েছে জটিলতার অবসান। কিন্তু আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবি তাদের কাছে এখন পর্যন্ত যায়নি বাফুফে। তো ফুটবলের বৃহত্তর স্বার্থে, আর্চারি বৃহত্তর স্বার্থে আমরা মিলেমিশে কাজ করব এবং ইতিমধ্যে আমরা আর্চারি ফেডারেশনের সাথে কথা বলেছি। সমন্বয় হওয়ার প্রশ্নটা আসে কেন? আমরা কোথায় রাজি হলাম? আমাদেরকে ওরা বলছে, কিছু বলে নাই তো। আর এটা আমার মনে হয় না এইভাবে যদি একা দুক্কা খেলা হয় তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। ফুটবলের জন্য ন্যূনতম সুযোগ সুবিধাও নেই এমন একটি ভেন্যুতে কিভাবে ম্যাচ আয়োজন করা হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন চপল। ড্রেসিং রুম নাই, ভালো টয়লেট নাই নিচে। আমরা তো আর আমাদের খেলোয়াড়দের বের করে কোভিড এর সময় তো আমাদের খেলোয়াড়দের সাথে একাকার করে দিতে পারবো না। আমাদের তো প্রত্যেকটা এসি রুম এখানে, ওগুলো তো আমরা দিতে পারবো না ফুটবলের জন্য। অলিম্পিকের মতো বড় আসরের আগে মাঠ বাঁচাতে আকুতি জানিয়েছেন আর্চাররা। এখানে নিয়মিত ফুটবল ম্যাচগুলো হয় তাহলে আমাদের প্র্যাকটিসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে যেন এই ভেন্যুটা যেন অন্য কোথাও করা হয়। সমস্যার দ্রুত সমাধান হোক এমনটাই আশা তাদের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় হকি দলের ক্যাম্প। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া একমাত্র খেলোয়াড় দেবাশিস কুমার ছাড়া বাকি সবাই যোগ দিয়েছেন ক্যাম্পে। এত বড় আসরে এর আগে খেলার অভিজ্ঞতা নেই, তাই দলের প্রস্তুতির অংশ হিসেবে বিদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভাবছেন কোচ। এদিকে দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে খুশি খেলোয়াড়রা। করোনার কারণে লম্বা সময় মাঠে ছিল না হকি, ছিল না আন্তর্জাতিক খেলাও। ঘরোয়া কিছু টুর্নামেন্ট হলেও এবার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে জিমি মিমোদের সামনে, আর তা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক হওয়ায় এবারই প্রথম এত বড় আসরে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দলগুলো। দীর্ঘদিন পর আন্তর্জাতিক এত বড় আসরে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা, তার উপর কঠিন সব প্রতিপক্ষ। তাই আসর শুরুর আগে নিজেদের প্রস্তুত করতে বাড়তি সতর্ক কোচ। আমরা কিন্তু এখানে হোস্ট হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছি। আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে না, তো যেহেতু আমরা হোস্ট সেই হিসাবে টুর্নামেন্ট খেলছি। আর এই 5টা টিমের সাথে আমাদের খেলার অভিজ্ঞতা আছে। আমি 4টা প্র্যাকটিস ম্যাচ খেলবো, সেটা খেলার জন্য আমি বলেছি, সেটা দেশে হোক অথবা বাইরের যে কোনো একটা টিম আমাদের দেশে হোক ফেব্রুয়ারি 15 তারিখের পরে। করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন প্রথমবারের মতো জাতীয় হকি দলে ডাক পাওয়া খেলোয়াড় দেবাশিস কুমার। বাকি 30 জন খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। দীর্ঘদিন পর মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত সবাই। প্রত্যাশা নিজেদের ঘাটতিগুলো দ্রুত কাটিয়ে আসরে ভালো কিছু করার। লোকাল টুর্নামেন্ট ছিল, বাট একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যে একটা প্রভাব, মানে নিজেদের পারফরমেন্সটা কেমন হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, এটা করার সুযোগ ছিল না। লাস্ট ইয়ারে করোনার কারণে আমরা অনেকগুলো টুর্নামেন্ট খেলতে পারিনি। যেহেতু প্যানাথিকনের সব টিমগুলো স্ট্রং, তো আমরা যদি প্যানাথিকনের ডিফেন্সগুলো নিয়ে বেশি কাজ করি, তারপর হচ্ছে বল কন্ট্রোলিং এগুলো নিয়ে কাজ করি, তা আমার মনে হয় যে আমরা ভালো একটা কিছু করতে পারবো। তরুণ অভিজ্ঞদের মিশেলেই গড়া হয়েছে এবারের দলটি, যা দলের পারফরমেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তাই জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্পও নিয়মিত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। আমাদের যদি আন্ডার 18-এর ক্যাম্পটাও কন্টিনিউ থাকে, 21-এরও থাকে, তাহলে দেখা যাবে আমাদের একটা ব্যাকআপ লাইন তৈরি হবে, এবং ব্যাকআপ লাইন তৈরি হলে আমাদের প্লেয়ারের সংখ্যাটাও বেড়ে যাবে। তখন আমাদের ওই প্রবলেমটা হবে না যে একটা প্লেয়ার চলে গেলে আরেকটা প্লেয়ারের জায়গাটা কে নিবে। সবকিছু ঠিক থাকলে আগামী 11 মার্চ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে এশিয়ান হকির সর্বোচ্চ মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট, বিরাট কোহলিকে টপকে আইসিসির ব্যাটসম্যানদের টেস্ট র্যাঙ্কিংয়ে 2 নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি নেমে গেছেন ভারতের ক্যাপ্টেন কোহলি। 1 নম্বরে আছেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। নতুন করে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ব্যাটসম্যানদের মধ্যে নিজের সেরা অবস্থান ধরে রেখেছেন উইলিয়ামসন। কিছুদিন আগে স্বদেশি স্যার রিচার্ড হ্যাডলিকে ছাপিয়ে রেকর্ড 900-র বেশি রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠেন উইলিয়ামসন। সিডনি টেস্টে 1 সেঞ্চুরি আর 50 করে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন স্টিভ স্মিথ। আগের 4 নম্বর অবস্থায় আছেন মানার্স লাবুশেইন। বোলিংয়ে নিজের সেরা অবস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। 5 নম্বরে জশ হ্যাজেলউড।
তবে এক ধাপ নিচে অষ্টম স্থানে মিচেল স্টার্ক। অবনতি হয়েছে অশ্বিন ও বুমরার, তারা আছেন 9 ও 10 নম্বরে। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে বেন স্টোকস, তবে 2 নম্বরে থাকা জেসন হোল্ডারের জায়গায় উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। 1 বছরের বেশি সময় টেস্টে না খেলে 4 নম্বরে নিজের আগের অবস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সিডনি টেস্টের শেষ দিনে অশ্বিনকে স্লেজিংয়ের পর বোকা বনে যান টিম পেইন। নিজের এমন কাণ্ডে ক্ষমা চেয়েছেন অজি অধিনায়ক। ক্যাচ মিসের মহড়ায় হতাশা প্রকাশ করেন তিনি। এদিকে আম্পায়ারের বিরুদ্ধে আচরণের জন্য পেইনের ম্যাচ ফির 15% কাটা হয়েছে। সিডনি টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার জয়ের পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন। উইকেটে থিতু হয়ে বেশ ধৈর্যের পরিচয় দিচ্ছিলেন এ দুজন। ভারতের ইনিংসের 122তম ওভার শুরুর আগেই ঘটে বিপত্তি। সফরকারী ব্যাটসম্যানদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাতে উইকেটের পেছন থেকে স্লেজিং শুরু করেন অজি অধিনায়ক টিম পেইন, যেখানে অশ্বিনের সঙ্গে উইকেট কিপার পেইনের কথোপকথন স্পষ্ট ধরা পড়ে স্ট্যাম্প মাইকে। অবশ্য পরে দারুণ ব্যাট করে পেইনের স্লেজিং এর পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র ভুল করেননি রবিচন্দ্রন অশ্বিন। যদিও এরপর মিচেল স্টার্কের বলে হনুমা বিহারী ক্যাচ ফেলে দেন টিম পেইন। অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার শেষ সুযোগ ছিল সেটি। শেষ পর্যন্ত 259 বলে 62 রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ বাঁচিয়ে মাঠ ছাড়েন বিহারী ও অশ্বিন। শুধু বিহারীর ক্যাচ নয়, ঋষভ পান্তের দুটি ক্যাচ ছাড়েন পেইন। সব মিলিয়ে সিডনি টেস্টের শেষ দিনটা বাজে কেটেছে অধিনায়কের। তাই তো অশ্বিনকে স্লেজিং করার পর ম্যাচ শেষে ক্ষমা চেয়েছেন টিম পেইন। খেলার মাঝে এমন করা আমার উচিত হয়নি, নিজের ভুলের জন্য ক্ষমা চাইছি। আমার নেতৃত্ব যথেষ্ট ভালো ছিল না, দলকে আমি হতাশ করেছি, চাপ নিতে পারিনি, তাই খেলার মাঝে বাজে প্রতিফলন। এদিকে দিনের খেলা শেষে পেইনকে দেখা যায় অশ্বিনের সঙ্গে কথা বলতে। যদিও আম্পায়ারের বিরুদ্ধে আচরণের জন্য পেইনের ম্যাচ ফির 15% কাটা যায়। ম্যাচে জয় পরাজয় থাকবেই, তারপরও নিজের এমন পারফরমেন্সে হতাশ টিম পেইন। ভবিষ্যতে আরো বেশি সতর্ক থাকতে চান এই অজি অধিনায়ক। ম্যাচে অশ্বিনের সঙ্গে কথা লড়াই সব ছিল খেলার অংশ, তারপরও ভুল হয়েছে আমার। এই বিষয়ে ম্যাচ শেষে তার সঙ্গে আমার কথা হয়েছে। অশ্বিনকে আমি বললাম, দেখো শেষ পর্যন্ত আমি বোকা বনে গেলাম। এদিকে পেইনের ভুল শুধরানোর লড়াই শুরু হচ্ছে শুক্রবার ব্রিসবেনে দুদলের সিরিজ নির্ধারণী টেস্টে। দীপু, সময় সংবাদ। আবারও 22 গজে অক্রিকেটার সুলভ কাণ্ড ঘটিয়ে শিরোনামে এলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে এবার প্রতিপক্ষ ব্যাটসম্যানের গার্ড জুতা দিয়ে মুছে দিয়েছেন তিনি। আর এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই কঠোর শাস্তি দাবি করেছেন আইসিসির দশক সেরা টেস্ট ক্রিকেটারের। সুখে থাকতে ভূতে কিলায়, বাংলায় প্রবাদটা খুব ভালোভাবেই জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পারবেন স্টিভেন স্মিথ। না হলে কেউ এমন কাণ্ড ঘটান। কেপটাউন কেলেঙ্কারির পর যখন গণমাধ্যমে ক্ষমা চেয়েছিলেন 3 অজি তারকা, তখন সমালোচনার চেয়েও সহানুভূতি প্রকাশ পেয়েছিল সবার কণ্ঠে। চিরদিনের প্রতিপক্ষরাও ক্ষমা করে দিয়েছিলেন তাদের। ভালোভাবে যেন ক্রিকেট দুনিয়ায় আবারও ফিরে আসেন, তার জন্য অপেক্ষা করেছেন সবাই। কিন্তু কি লাভ হলো তাতে? প্রতারণার অভ্যাস যে ভুলতে পারলেন না স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে যখন বিপদের মুখে দল, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হওয়ার ইচ্ছে জাগলো আইসিসির চোখে সেরা টেস্ট ক্রিকেটারের। সপাটে ব্যাট চালাতে থাকা ঋষভ পন্থকে আউট করতে না পেরে উপায় খুঁজলেন বাঁকাভাবে। ড্রিঙ্কস ব্রেক শেষে সবাই যখন যার যার ফিল্ড পজিশনে যাচ্ছিলেন, তখনই পপিং ক্রিজের উপর চলে আসেন স্মিথ। এরপর তিনি যা করেছেন তা অবাক করেছে সবাইকে। স্ট্যাম্প ক্যামেরায় যা দেখেছে পুরো বিশ্ব। ঋষভের ব্যাটিং গার্ড পা দিয়ে মুছে দেন স্টিভ। কামিন্স হ্যাজেলউডদের বাড়তি সুবিধা দিতেই ব্যাটসম্যানদের গার্ড সরিয়ে দেন তিনি। পরে ব্যাটিং পজিশনে এসে গার্ড না দেখে অবাক হন পন্থ, যদিও পরক্ষণেই নতুন করে গার্ড এঁকে নেন তিনি। ভিডিও ফুটেজে স্মিথের চেহারা দেখা না যাওয়ায় শুরুর দিকে অনেকেই বিশ্বাস করতে চাননি বিষয়টি। পরে ক্যামেরার অন্য ফুটেজে জার্সি নম্বর দেখে চোখ ছানা বড়া হয় সবার। এদিকে ভিডিও ক্লিপটি জনসম্মুখে আসার পর থেকেই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন স্মিথ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টুইট করেছেন আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়াগ। তাদের দুজনের মতেই ইচ্ছে করে এই কাজটা করেছেন স্মিথ, যা এক ধরনের প্রতারণা। ক্রিকেটারদের মতো এত ভদ্র ভাষা ব্যবহার করেননি ভারতীয় সমর্থকরা। তারা খুব চাঁচাছোলাভাবেই বিদ্ধ করেছেন স্মিথকে। আইসিসির কাছে শাস্তিও দাবি তুলেছেন অনেকে। এতটা কঠোরভাবে না হলেও বিষয়টিকে বোকামি বলেছেন মাইকেল ভন এবং ডেভিড লয়েড। ঘটনার পর এখনো কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া, আর আইসিসিও কোনো মন্তব্য করেনি তাদের সেরা ক্রিকেটারকে নিয়ে। আইন অনুযায়ী ম্যাচ চলাকালীন কারণ ছাড়া ক্রিজে যেতে পারেন না ফিল্ডাররা।
এখন দেখার বিষয় ভিডিওটি দেখবার পর ঠিক কি শাস্তি আসে স্মিথের জন্য, নাকি এক মোড়লের বিপক্ষে আরেক মোড়লের অপরাধটি আড়ালেই থেকে যাবে বিখ্যাত মাঙ্কি গেটের মতো। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ব্রিসবেন টেস্টে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের সংখ্যাটা বেড়েই চলেছে ভারতীয় শিবিরে। দল থেকে ছিটকে গেছেন জসপ্রীত বুমরাহ আর অনুশীলনে চোট পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। গ্যাবায় একাদশ নামাতেই হিমশিম খাচ্ছে টিম ইন্ডিয়া। এদিকে আবারও মোহাম্মদ আমিরকে নিয়ে তোলপাড় পাকিস্তান ক্রিকেট। এতদিন প্রধান কোচকে নিয়ে আমির কথা বললেও এবারই প্রথম আমির প্রসঙ্গে মুখ খুললেন মিসবাহ-উল হক। ক্রিকেট বিশ্বের এমন কিছু সংবাদ নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ভারতের অস্ট্রেলিয়া সফরের আগ থেকেই সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল করোনা ভাইরাস এবং কোয়ারেন্টিন ইস্যু। এক এক রাজ্যে এক এক রকম নিয়ম থাকায় বিরক্তও প্রকাশ করেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তবে সিরিজ শুরু হওয়ার পর থেকে কোভিড-19-এর ভয় উবে গিয়ে সেখানে ভর করেছে নতুন যন্ত্রণা, ইনজুরি। রঙিন পোশাকে ভারত খুব একটা না ভুগলেও ওয়ার্নারের না থাকাটা ভালোই সমস্যায় ফেলেছিল অজিদের। শেষ ওয়ানডে এবং 2 টি-20 হেরে তার খেসারত দিয়েছে ক্যাঙ্গারুরা। এরপর সাদা পোশাকের লড়াই শুরু হতেই যেন মরক লাগে ভারতীয় শিবিরে। সিরিজ থেকে ছিটকে যান উমেশ যাদব এবং মোহাম্মদ শামি। এরপর বাগড়া লাগে সিডনি টেস্টে। প্রথম ইনিংসে ব্যাট করার সময় আঙুলে আঘাত পান রবীন্দ্র জাদেজা। ম্যাচ তো শেষ হয়েছেই, পরবর্তী ইংল্যান্ড সিরিজটাও শঙ্কায় পড়ে গেছে জাদ্দুর। একই টেস্টে আঘাত পেয়েছেন ঋষভ পান্ত এবং হনুমা বিহারি। ব্যথানাশক ঔষধ নিয়ে সিডনি টেস্ট শেষ করলেও ব্রিসবেনে থাকতে পারছেন না বিহারি। পান্তকে নিয়ে এখনও কোনো শঙ্কা না থাকলেও সাবধানে আছে টিম ইন্ডিয়া। তবে তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ গ্যাবার সবুজ উইকেটে জসপ্রীত বুমরাহকে না পাওয়া। তলপেটের পেশির ব্যথার কারণে ব্রিসবেনে থাকছেন না তিনি। অনুশীলনে চোট পেয়েছেন ভারতের ওপেনিং ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল। তার ইনজুরি খুব একটা চিন্তার না হলেও আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। অশ্বিনের ফিটনেস নিয়েও খুব একটা স্বস্তিতে নেই রবি শাস্ত্রী। এক কথায় সিরিজ নির্ধারণী টেস্টে পুরো একাদশ নামানো নিয়েই চিন্তায় আছে ভারত। এদিকে অস্ট্রেলিয়াও যে খুব একটা স্বস্তিতে আছে তা কিন্তু নয়। অভিষিক্ত পুকোভস্কির কাঁধে ইনজুরি সমস্যায় ফেলেছে ল্যাঙ্গার বাহিনীকে। ভারতের মতো এরকম না হলেও সমস্যাটা বেশ প্রকট পাকিস্তানেরও। টানা 3 সিরিজ হেরে বসে আছে মিসবাহ বাহিনী। আর তাতেই কোচিং প্যানেলের উপর খেপেছে পিসিবি। জবাবদিহি করতে বলা হয়েছে মিসবাহ, ইউনিস এবং ওয়াকারকে। গুঞ্জন আছে তারা ছাঁটাই হতে পারেন পরের সিরিজের আগে। তবে মিসবাহ বোমাটা ফাটিয়েছেন পিসিবির আগে, চাকরি ছাড়েননি তিনি। মোহাম্মদ আমির ইস্যুতে প্রথমবারের মতো মুখ খুললেন সাবেকেই পাকিস্তানি অধিনায়ক। পারফরমেন্সের কারণেই তাকে কেউ দলে নিতে চায়নি। আমি বুঝতে পারছি না কেন সে এত কিছু তৈরি করছে এবং গোটা দৃশ্যপটকে তিল থেকে তাল বানাচ্ছে। সে দলে জায়গা পায়নি। এরপর প্রক্রিয়া ছিল খুব সাধারণ, ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজের ফর্ম দেখিয়ে জাতীয় দলে জায়গা আদায় করে নেয়া। বাকি সবকিছু এখানে অবান্তর। শুধু সিনিয়র বোলার বলেই তো কাউকে নেওয়া যাবে না, ফর্মও দেখতে হবে। হার্ড ওয়ার্ক, কমিটমেন্ট। ভারত দুবাই ঘুরে এবার ওমানকে নিজেদের হোম গ্রাউন্ড বানাতে চায় আফগানিস্তান। ওমান ক্রিকেট একাডেমির মাঠটি আইসিসির অনুমোদন পাওয়ার পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু করেছে আফগান ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা হাতছানি দিচ্ছে রেড ডেভিলদের। ইপিএলে বার্নলের বিপক্ষে ম্যাচটা জিতলেই এককভাবে শীর্ষে উঠে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:15টায়। টার্ফ মুরে যখন নামবে ম্যানচেস্টার ইউনাইটেড, তখন অবধারিতভাবেই একজন লোক তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকবেন শেষ বাঁশি বাজার। যদি জয় মাল্য সেদিন ওলের গলায় ওঠে, তাহলে যে তার চেয়ে বেশি খুশি হবেন না কেউই, স্যার অ্যালেক্স ফার্গুসন। রেড ডেভিলদের ডেরা ছেড়ে যেদিন চলে গিয়েছিলেন, তারপর থেকে যে কখনোই আর টেবিলের শীর্ষস্থানটা এককভাবে দখলে নিতে পারেনি তার হাতে গড়া আধুনিক ফুটবল ক্লাবটি। বার্নলের বিপক্ষে জয়টা তাই চাই। আর এই ম্যাচ দিয়েই যে ড্রেস রিহার্সাল হবে অ্যানফিল্ডের। 17 তারিখের সে লড়াইটা যে পরম আরাধ্য ফুটবল প্রেমীদের কাছেও, যেখানে জয় পরাজয় ঠিক করে দেবে মৌসুমের শেষটা কেমন হতে পারে ইপিএলের। লড়াইয়ের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে ওলে গানার সোলশায়ার। 3 ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এডিনসন কাভানি। এই উরুগুয়ানকে নিয়ে যেন মুগ্ধতা শেষই হচ্ছে না ওলের। নিজের অন্য সব ফরোয়ার্ডদের চেয়েও তিনি কাভানির উপরই নির্ভর করছেন বেশি। নিষেধাজ্ঞার সময়টাতে ও অনেক পরিশ্রম করেছে, নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে। এখন ও মাঠে নামার জন্য তেতে আছে। আশা করি বার্নলের পক্ষে আমরা তার সেরাটা দেখতে পারবো। সে দলে থাকলে আমি অনেক অপশন পাই। সে আমার অন্য ফরওয়ার্ডদের চেয়েও আলাদা, তার উপর নির্ভর করা যায়। ইতিহাসও পালে হাওয়া দিচ্ছে রেড ডেভিলদের। 2010-এর পর থেকে কখনোই ক্ল্যারেটসের বিপক্ষে হার দেখেনি ম্যান ইউনাইটেড। এছাড়া শেষ 7 দেখার 5টিতেই 2-এর অধিক গোল করেছেন ওলে শিষ্যরা। আর 11 দেখার 7টিতেই ক্লিন শিট রয়েছে ডেভিড ডি হেইয়ার। বার্নলের মাঠটাকেও পক্ষে পাবে ম্যানচেস্টার। টানা 4 ম্যাচেই এখান থেকে জয় নিয়ে ফেরত গেছে অতিথিরা।
এ ম্যাচে পয়েন্ট হারালে 17 জানুয়ারি ব্যাকফুটে থেকে অ্যানফিল্ডে নামতে হবে ইউনাইটেডকে। তাই কোনোভাবেই পেছনে ফিরে তাকাতে চাইছে না লাল শিবির। জয়টা যে লাগবে তাদের যে কোনো মূল্যে। সেরা 4-এ থাকা নিয়েই এতদিন লড়াই করতাম, এখন সুযোগ এসেছে নিজেদের শীর্ষে উঠে আসার। কোনোভাবেই আমি এটাকে হারাতে চাই না। বার্নলের বিপক্ষে জিতলে লিভারপুলের সঙ্গে আমরা এগিয়ে থেকে নামতে পারবো। এর চেয়ে ভালো কিছু মনে হয় আপনি ভাবতেও চাইবেন না। বার্নলের সাম্প্রতিক পারফরমেন্সটাই আরো বেশি আশা দেখাচ্ছে প্রতিপক্ষকে। মৌসুম এখন পর্যন্ত যতটা এগিয়েছে তাদের চেয়ে বাজে অবস্থা মনে হয় না আর কারো আছে। 4 জয়ে টেবিলের 16 নম্বর জায়গাটাই তার প্রমাণ। সময়টা কত খারাপ যাচ্ছে তা বোঝা যাবে আরেকটি পরিসংখ্যানে। মৌসুমে এখন পর্যন্ত মাত্র 9 বার প্রতিপক্ষের জালে বল পাঠাতে পেরেছে বার্নলে। তবে ইতিহাস বা ফর্ম কোনো কিছু দিয়েই মাঠের খেলা হয় না, জানা আছে শন ডিচের। নিজেদের দিনটা খুঁজে পেতে তাই মরিয়া হয়ে মাঠে নামবে ক্ল্যারেটসরা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের আরও খবর। স্প্যানিশ লিগে শীর্ষস্থান অব্যাহত রাখতে সেভিয়ার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্তাদিও ওয়ান্ডা মেট্রোপলিটানোয় 2 দলের ম্যাচটি শুরু হবে রাত 2:30টায়। এদিকে ইতালিয়ান কাপের শীর্ষ 16-র লড়াইয়ে তোরিনোর বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। সান সিরোতে ম্যাচটি শুরু হবে রাত 1:45টায়। রিয়াল মাদ্রিদ তাদের শেষ ম্যাচে জয় পেলেই শীর্ষস্থান হারাতো অ্যাটলেটিকো মাদ্রিদ, কিন্তু সে যাত্রায় বেঁচে গেছে তারা। হেরেছে রিয়াল, নিজেদের অবস্থানে বহাল আছে অ্যাটলেটিকো। তবে ঝুঁকি এখনো রয়ে গেছে, আর তা এড়াতেই এবার সেভিয়ার মুখোমুখি হতে যাচ্ছে রোজি ব্লাঙ্কোস। শীর্ষস্থান মজবুত করার লক্ষ্যে এ ম্যাচে জয় তুলে নিতে মাঠে নামবে সিমিওনের দল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2 দলের পরিসংখ্যান বলছে কাজটা অতটা সহজ হবে না অ্যাটলেটিকোর, কারণ শেষ 6 ম্যাচে 2 দল ড্রই করেছে 4টিতে, আর বাকি 2 ম্যাচের মধ্যে 1টি করে জয় আছে 2 দলের। এ ম্যাচে কোচ দল সাজাতে পারেন 3-4-3 ফরমেশনে। কোনো নিষেধাজ্ঞা না থাকলেও আছে হেক্টর হেরেরাকে নিয়ে শঙ্কা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন গিমেনেজ ও সাভিচ। এদিকে ইতালিয়ান কাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে তুরিনোর মুখোমুখি হবে এসি মিলান। তাই সিরিয়ায় বর্তমানে শীর্ষে আছে তারা। তাই এ ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট হয়ে মাঠে নামবে রসনেরিরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এসি মিলান তাদের শেষ 5 ম্যাচের 4টিতেই জিতেছে, আর তুরিনো জিতেছে মাত্র 1 ম্যাচ। এদিকে হেড টু হেডের লড়াইয়েও শেষ 3 ম্যাচে জয় আছে এসি মিলানের। মিলান শিবিরে আছে ইনজুরির থাবা। গাবিয়া, ইসমাইল, ক্রোনিক, রেবিচ প্রত্যেকেই ইনজুরির কারণে আছেন সাইডলাইনে। খেলবেন দলের তারকা ফুটবলার জলাতান ইব্রাহিমোভিচ। তাই তাকে ঘিরে জয়ের ছক কষছেন কোচ স্টেফানো পিওলি। ফারজানা মুম্মু, সময় সংবাদ। করোনা ভাইরাসের কারণে আবারও বিতর্কের মুখে টোকিও অলিম্পিক্স। এবার ভ্যাকসিনেশন নিয়ে আপত্তি তুলেছে খোদ জাপানের বিশ্লেষকরা। অনেকের দাবি তড়িঘড়ি করে ভ্যাকসিন দেয়া হলে সাইড ইফেক্ট হতে পারে অ্যাথলিটদের শরীরে। তাই ভ্যাকসিনেশন ছাড়াই গেমস আয়োজনের পক্ষে মত দিচ্ছেন তারা। তবে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে জাপান প্রশাসন। বছর পিছিয়ে টোকিও অলিম্পিক্স আয়োজনের পরবর্তী সময় 23 জুলাই, কিন্তু যে কোভিডের কারণে বিলম্ব, ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরও সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারছে না কেউই, বরং নতুন করে শুরু হয়েছে বিতর্ক। করোনা মোকাবেলায় পৃথিবীর বিভিন্ন দেশ ইতোমধ্যেই ভ্যাকসিনেশন শুরু করেছে। জাপান এই পথে হাঁটবে আসছে ফেব্রুয়ারিতে। তবে বিপত্তিটা তৈরি হয়েছে অ্যাথলিটদের নিয়ে। বিশ্লেষকরা বলছেন তড়িঘড়ি করে খেলোয়াড়দের এই প্রক্রিয়ায় আনা হলে তাতে হতে পারে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া। জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল। জুলাই পর্যন্ত হিসেব করলে আমাদের হাতে প্রায় 5 মাসের মতো সময় আছে। এর মধ্যে সব অ্যাথলিটের ভ্যাকসিনেশন সম্ভব নয়, কারণ টিকা আবিষ্কার হলেও মাত্র হাতে গোনা কয়েকটি দেশ তার প্রয়োগ শুরু করেছে। আর এটা যদি তড়িঘড়ি করে প্রয়োগ করা হয় তাহলে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। এদিকে করোনার মাঝেই ধীরে ধীরে স্বরূপে ফিরছে ক্রীড়াঙ্গন। নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন এনে ইভেন্ট চালু করেছে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ডিসিপ্লিন। আয়োজকদের অনেকেরই ভাবনা এই পদ্ধতিতে গেমস আয়োজনের। আসলে থেমে থাকার কোনো উপায় নেই, কেউ থেমেও নেই। করোনার মাঝেই পৃথিবীর বিভিন্ন দেশ খেলাধুলা শুরু করে দিয়েছে। অবশ্য নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আমরাও এই পন্থা অবলম্বন করে গেমস আয়োজন করতে পারি, কিন্তু তার জন্য প্রশাসনের অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে গবেষণাও দরকার, কারণ একটি নির্দিষ্ট ইভেন্ট আয়োজন আর অলিম্পিক আয়োজন এক কথা না। তবে বিভিন্ন পরিকল্পনা করা হলেও খোদ জাপানিরাই চাচ্ছে না আয়োজন করা হোক অলিম্পিক গেমস। করোনা প্রকোপের জন্য এখনো জরুরি অবস্থা চলছে টোকিও সহ আশপাশের শহরগুলোতে। এসএম ইকবাল, সময় সংবাদ। নারায়ণগঞ্জে জাতীয় লীগের সাবেক ফুটবলার বিদ্যুৎ ও আজমত খন্দকার স্মৃতি অনূর্ধ্ব 14 একাডেমি কাপ কিশোর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
নগরীর জিমখানা এলাকার আলাউদ্দিন খান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। জেলার ক্রীড়া প্রতিষ্ঠান বঙ্গবীর সংসদের সাবেক খেলোয়াড়দের ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি AZ ইসমাইল বাবুল, সাবেক জাতীয় ফুটবলার আমানুল্লাহ, আমিনুল রহমান, গোলাম গাউস, শহীদ হোসেন স্বপন, বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ আলম জুবাইর নিপু। লীগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে জেলার 16টি ক্লাবের ফুটবল দল অংশগ্রহণ করেছে। 90 মিনিটের উদ্বোধনী খেলায় বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি 2-0 গোলে শাপলা ক্রীড়া সংসদকে হারায়। এ সময় শত শত দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে পর্দা নামল মল্লিকা জান বেগম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লিগের ফাইনালে অগ্রদূত সংঘকে হারিয়ে শিরোপা জিতেছে একক সংঘ ক্লাব। সকালে কুয়াশার কারণে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে খেলা শুরু হতে দেরি হয় ঘণ্টাখানেক। 50 ওভারের ম্যাচ নেমে আসে 33 ওভারে। টস হেরে ব্যাটিং করতে নামে একক সংঘ। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকায় খুব বেশি রান করতে পারেনি তারা। নির্ধারিত 33 ওভারে 164 রানে অল আউট হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অগ্রদূত সংঘ। 138 রানে সব উইকেট হারায় তারা। চ্যাম্পিয়ন হয় একক সংঘ ক্লাব। টুর্নামেন্ট জুড়ে দর্শকদের উৎসাহ উদ্দীপনা দেখে মুগ্ধ আয়োজকরা। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা চাই যেন প্রতি বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগ তো হবেই, সাথে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের আয়োজন করা হোক। ধন্যবাদ জানাই ক্রীড়া সংস্থাকে এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য। তো আমরা দর্শক হিসেবে একটা কথা বলতে চাই যে আমরা যেন প্রতি বছরেই এরকম খেলার উপভোগ করতে পারি। সকল খেলোয়াড়দের প্রতি আমার কৃতজ্ঞতা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যে করোনার এই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে এই খেলাটিকে প্রাণবন্ত করে তুলেছে। জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দস্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন ধরনের গ্রামীণ খেলাধুলা। ঐতিহ্যবাহী খেলাগুলো উপভোগে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। নতুন প্রজন্মের কাছে এসব খেলাধুলা পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। জয়পুরহাট প্রতিনিধি শাহিদুল ইসলাম সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুপুর গড়িয়ে বিকেল লাঠিয়ালরা জড়ো হলেন গ্রামের মাঠের প্রান্তে। চারদিকে শত শত দর্শকের সমাগম, না কোনো মাল্লাযুদ্ধ কিংবা দাঙ্গা নয়, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন এটি। এরপর শুরু হলো খেলা। নিজেদের কসরত দেখান লাঠিয়ালরা। লাঠির কাজের সাথে তাদের নৃত্যে মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা। এরপর একে একে শুরু হয় আটার ভেতর গুপ্তধন খোঁজা, আগুন নিয়ে খেলা, পাখির ডাক এবং তৈলাক্ত কলা গাছ বেয়ে বেয়ে ওঠা। অন্য সব খেলার মাঝে সবচেয়ে বেশি নজর কেড়েছে তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা। দর্শকরা উপভোগ করেছেন প্রাণ ভরে। তাই তাদের দাবি প্রতি বছর এমন আয়োজন ধরে রাখা। আমরা চাই দেশের প্রত্যেকটি গ্রাম বাংলায় এই ঐতিহ্যবাহী আমরা হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে চাই। প্রতি বছর আমাদের গ্রামে খেলাধুলা হয়, আমরা খুব মজা পাই। আমি খেলা দেখার জন্য বিশেষ করে এখানে আসছি, শ্বশুর বাড়ি থেকে এখানে। যুব সমাজকে অনিষ্ট থেকে দূরে রাখা, গ্রাম বাংলার চিরাচরিত উৎসবগুলোর সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ বলছেন আয়োজকরা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই আমাদের আয়োজন। আগামীতে আবারও এই ধরনের খেলা আয়োজন করব বলে আমরা আশা রাখি। এই খেলাগুলোকে দেখার পর থেকে আমাকে অনুপ্রাণিত করেছে এবং এই ক্লাবকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। গ্রামীণ খেলাধুলা উপলক্ষে বসেছিল বিভিন্ন গ্রামীণ খাবারের মেলাও। এ সময় দুস্থদের মাঝে শীতবস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করেন জনতা ক্লাব কর্তৃপক্ষ। সময় সংবাদ, জয়পুরহাট। ডাকার রেস, মরুর বুকে গাড়ি চালানো, এমনই একটি প্রতিযোগিতা হয়ে গেল সৌদি আরবের নিয়মে। স্টেফান পিটার হেন্সেল 12 সেকেন্ডে জিতে নিয়েছেন নাসের আল আতিয়াহকে পেছনে ফেলে। আর মোটর রেসে শিরোপা জিতে নিয়েছেন কেভিন বেনাভিডিস। দেখে আসবো রেসের কিছু অংশ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবির কোভিড প্রোটোকলে মুগ্ধ উইন্ডিজ কোচ সিমন্স। নিয়মিত ক্রিকেটাররা কেন এলেন না বাংলাদেশ সফরে, এমন প্রশ্ন এড়িয়ে গেলেন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। সাকিব ফিরে আসার সাহস বেড়েছে সতীর্থদের, বলছেন সাইফুদ্দিন। ওয়ানডে সিরিজ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তাসকিন, সময় লাগবে ইমনের। এবং বুধবার শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের 13তম আসর। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করবেন দর্শক। এখনো সমাধান হয়নি আসরের ভেন্যু জটিলতার। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।